দর্শক, গেল ৮ আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেন দাবি দাওয়ার শহরে পরিণত হয়েছে ঢাকা। কত শ্রেণী পেশার, কত বিচিত্র ধরনের দাবি দাওয়া প্রত্যেক দিন এই শহরে উচ্চারিত হচ্ছে। এই দাবির অনেকগুলোই যৌক্তিক, অনেকগুলোই অযৌক্তিক। বেশ কিছু দাবি এরই মধ্যে মেনে নিয়ে সরকার সমাধানও করেছে, কিন্তু এই দাবি দাওয়ার এই শহরে প্রতিদিন যে পরিমাণ জনভোগান্তি হচ্ছে এবং তার ফলে যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের যে ভোগান্তি হচ্ছে, সেটি কিভাবে কমবে, কবে কমবে, সেই উত্তর সম্ভবত জানে না কেউ। সরকার নানান কারণে হয়তো হার্ডলাইনে যাচ্ছে না, নাকি সরকারের অদক্ষতায় কিংবা প্রশাসনের অসহযোগিতায় হার্ডলাইনে যেতে পারছে কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেকে। এসব নিয়ে কথা বলতে চাই আমরা। আপনাকে আমন্ত্রণ ২৪ ঘন্টায়, সঙ্গে আছে মাহফুজ মিশু। আলোচনার শিরোনাম জনভোগান্তি কমবে কবে, কিভাবে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। খোকন ভাই, স্বাগত আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। প্রফেসর শাহান, স্বাগত আপনাকেও। আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। মাহবুব ভাই, আপনাকেও স্বাগত। আমরা তিতুমিরের ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে দেখছিলাম। একটু আগে তারা ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে, কিন্তু তার আগে সারা দেশের রেল চলাচলও বন্ধ করে দিয়েছিল। খোকন ভাই, আপনারাও ছাত্রনেতা ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। এইরকম দাবি দাওয়া নিয়ে এই পর্যায়ের জনভোগান্তি, এটা কি খুব স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, নাকি এটি সরকারের অদক্ষতা, নাকি হঠাৎ করে পরিস্থিতি এরকম হচ্ছে কেন? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের সম্মানিত দুইজন আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই যে ৫ই আগস্ট ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে একটি বিজয় অর্জিত হয়েছে, তারপর মানুষের যে দীর্ঘ ১৬ বছরের যে বঞ্চনা, যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুনের এবং দেশের যে একটি গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন আমরা ফেস করেছি দেশের মানুষ। তো এই স্বৈরাচারের, এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে মানুষের একটি আস্থার জায়গা, মানুষের একটি গণতান্ত্রিক অবস্থা, একটি মানুষের জীবনযাত্রার মান এবং গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার একটা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় আমাদের বিশেষ করে যে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চিফ উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, এবং তার প্রতিও মানুষের সব দল মতে আমাদের পতিত স্বৈরাচার ছাড়া সব সাধারণ মানুষের এবং রাজনৈতিক দলগুলির এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের সমর্থনে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করছেন। তাদের কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল। সেই প্রত্যাশার জায়গাটা দিন দিন আমরা লক্ষ্য করছি যে ফিকে হয়ে যাচ্ছে। এটা তারা যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা যে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন হচ্ছে না। এটা মানুষের ভোগান্তি দিন দিন বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং আমাদেরও যে একটি যে দাবি ছিল, যে একটি ভোটাধিকারের জন্য যে লড়াই হয়েছিল, যে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি আমার জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং যে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, যে সংস্কারের 11টি কমিশনও হয়েছে। ইতিমধ্যে 4টি সংস্কার কমিশন তাদের মতামত প্রতিবেদন তারা দাখিল করেছেন। এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের রাজনৈতিক দলগুলির সাথে। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা এবং দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে, তারপর আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক অবস্থা এবং আমাদের বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য, এবং আমাদের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, এবং বিশেষ করে যে যানজট থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের মধ্যে এবং পুলিশি আমলা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এই আমাদের যে পরিস্থিতিটা স্বাভাবিক নয়। একটু একটা স্থিতিশীল একটি নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে যেরকমভাবে তারা সব কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, এটা একটু অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রণ এবং অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে দাবিত হচ্ছে। নির্বাচন দিলে এই সব দাবি দেওয়া সব মিটে যাবে না। নির্বাচন, আমি মনে করি যে নির্বাচন একটা অন্যতম গণতন্ত্রের একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, এবং নির্বাচনের জন্যই তো আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি ইনক্লুসিভ
ইনক্লুসিভ, ক্রেডিবল এবং গ্রহণযোগ্য এবং সুন্দর একটি ইলেকশনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সেই উল্লেখ করেছি। আমরা দেখি যে 3টি নির্বাচন 2014-2024 কোনো নির্বাচনই মানে সুষ্ঠু গ্রহণযোগ্য হয়নি। এটা আমরা সবাই জানি। ভাই আলাদা করে কথা বলবো। আমি একটু প্রফেসর শাহান আপনার কাছে আসতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ফলে ধরেন 7 কলেজ নিয়ে একটা জটিলতা ছিল, সেটি আন্দোলন সংগ্রাম, তার ভিতর দিয়ে একটি সমাধানের রাস্তা খোঁজা হলো, তাদের নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে। ফলে 7 কলেজের অন্যতম একটি কলেজ হচ্ছে তিতুমির কলেজ। ফলে তিতুমির যে শিক্ষার্থীদের একাংশ যখন আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই রকম চূড়ান্ত আন্দোলনে গেল, সেই আন্দোলনটা কতখানি যৌক্তিক, দাবিটা কতখানি যৌক্তিক, বা এটা বাস্তবসম্মত কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখুন, এইখানে যে জিনিসটা আমার মনে হয়, তিতুমির কলেজের ছাত্র যারা আছেন তারা এবং ভবিষ্যতে যাদের মনে আরও আশা আছে এরকম বিশ্ববিদ্যালয় বানানোর, আমার মনে হয় কয়েকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। যে একটা বিশ্ববিদ্যালয় আপনি হঠাৎ করে বানিয়ে ফেলতে পারেন না। বিশ্ববিদ্যালয় আপনি, এটা শব্দটার মধ্যে বিশ্ব শব্দটা আছে, আপনি ইংলিশ যদি দেখেন ইউনিভার্সিটি শব্দটা আছে, এখানে অনেকগুলো ব্যাপার আছে। এটা শুধু শিক্ষাদান করা সেই জায়গাটাতে না, এটা গবেষণার ব্যাপার। আপনার সেই গবেষণার প্রস্তুতি আছে কিনা, আপনার যে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা আছেন কিনা, তারপরে হচ্ছে গিয়ে সেটার জন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার, অবকাঠামো এবং অন্যান্য সেই সুযোগ সুবিধাগুলো আছে কিনা, সেই বিচার বিবেচনাগুলো তো দরকার। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আপনার কি পরিমাণ সক্ষমতা আছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার একটা ফিজিবিলিটির ব্যাপার আছে। আপনি তো হঠাৎ করে, আমরা তো গত বছরগুলোতে দেখেছি এরকম হঠাৎ করে আমরা যে পাবলিক ইউনিভার্সিটিগুলো তৈরি করেছি অসংখ্য, সেগুলো দিয়ে তো আমরা খুব বেশি উচ্চশিক্ষাতেও আমাদের খুব একটা লাভ হয়নি এবং আমরা সামগ্রিকভাবে খুব সামনের দিকে এগোতেও পারিনি। আপনি যদি এই দুটো জিনিসই বিচার করেন, এই দুটো জিনিসের কোনোটার বিচারের ভিত্তিতে আপনি এই তিতুমির কলেজের এই যে বিশ্ববিদ্যালয় স্থাপনের যে দাবি, সেটাকে আসলে সমর্থন করার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। কারণ যে জিনিসটা বললাম যে আপনি হঠাৎ করে আজকে এই কলেজগুলো এগুলোকে বানিয়ে দিলেন, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো কি সেই তিতুমির কলেজের আছে? নাই। এই যে আমি একটা আলাদা একটা বিশ্ববিদ্যালয় আমি তিতুমির কলেজকে করে দিব, তাহলে বাকি 6টা কলেজে যদি হচ্ছে কি একই দাবি জানাতে শুরু করে, তো তাহলে হচ্ছে কি আমি তখন কি করবো? আমি কি সেই বাকি 6টা কলেজকে 6টা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিব? তাহলে আমার হাতে আসলে হচ্ছে গিয়ে মানে উপায়টা কি? এই ধরনের কোনো কিছু মানে বিশ্ববিদ্যালয় হঠাৎ করে তৈরি করে ফেলতে পারে। এই কথা শিক্ষা উপদেষ্টাও গতকালকে বললো। ধরেন তারপরে তাহলে সরকার কেন তাদের এই সমস্যাটা সমাধান করতে পারলো না, অথবা প্রশাসন কেন হার্ডলাইনে গেল না? আজকে দেখলাম খুব বেশি অনেক শিক্ষার্থী যে আন্দোলন করছে তা কিন্তু নয়, অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী ঢাকা শহরের রাস্তাঘাট বন্ধ করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, অনেক মানুষও আজকে দেখলাম অনেক বিরক্ত, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে মানুষ বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেবে কি করবে। ফলে সরকার সিদ্ধান্ত না নিয়ে মানুষ কিভাবে আসলে সিদ্ধান্ত নেবে? স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা খুব ভালো কোনো বক্তব্য হয়নি, এবং এটা আসলে একদিকে একটা ডেঞ্জারাস সিগন্যাল পাঠায়। আপনি যদি বলেন যে হচ্ছে গিয়ে যারা আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির অবনতি করছে তাদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে ব্যবস্থা যেটা নেওয়া সেটা জনগণ নেবে, তাহলে তো হচ্ছে গিয়ে আপনার রাষ্ট্রেরও দরকার পড়ে না, রাষ্ট্রের যে হচ্ছে গিয়ে নিরাপত্তা বাহিনী যারা থাকে তারও হচ্ছে গিয়ে দরকার পড়ে না। আপনি এক সেন্সে মানুষকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে তোমরা ব্যবস্থা নাও। তাহলে আপনি যখন একবার জনের হাতে এই দায়িত্বটা দিয়ে দেন, তাহলে পরবর্তীতে জনগণ সেই অধিকারটা ফলিয়ে যদি অন্যান্য কাজগুলো করতে যায়, আপনি সেটা রাস্তাটা ওপেন করে দিচ্ছেন। সো এই ধরনের আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের যে কোনো বক্তব্য দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত যে আমি যেটা বলছি সেটা আসলে কনসিকুয়েন্সটা কী হচ্ছে। আমার মনে হয় না উনি খুব কনসিকুয়েন্স চিন্তা করে হচ্ছে গিয়ে এই কাজটা করেছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, আমার মনে হয় সরকারের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আপনি যদি শুরু থেকে দেখেন এই যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া যেটা এসেছে সরকারের শুরুর দিকে, আমরা বেশ কিছু অযৌক্তিক দাবি মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি আমরা এই সরকারের মধ্যে দেখেছি। ওই যে আপনি যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ব্যাপারটা সেটা থেকে যদি শুরু করেন, তাহলে একটা ধারণা সরকার শুরুতেই দিয়ে দিয়েছিলেন যে প্রথমত যে কোনো ধরনের দাবি আমার কাছে প্রেস করা যেতে পারে, আমি সেটার ব্যাপারে হচ্ছে গিয়ে নেব। সরকার শুরুতে যদি সেটাকে নাকচ করে দিতেন, সেটা এক ধরনের পাথওয়ে তৈরি করতো। সরকার সেটাকে গ্রহণ করার ফলে আরেকটা পাথওয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, এই সরকারের যে হিস্ট্রিটা, সে কিন্তু এসেছে চরম অগণতান্ত্রিক না, আমি বলছি যে অথরিটেরিয়ান একটা গভর্নমেন্টের পরে এসেছে। তাহলে ওই সরকারের যে স্মৃতি মানুষের আছে সেটা হচ্ছে যে তারা যে কোনো ধরনের দাবি দাওয়াকে কঠোর হস্তে দমন করতো। এই সরকারকে যখন এই ধরনের কোনো দাবি দাওয়া আসে, সেটা যৌক্তিক অযৌক্তিক যাই হোক না কেন, তার ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা কাজ করে যে চরম শক্তি আমি প্রয়োগ করতে পারবো না, কারণ
প্রয়োগ করলে ওই প্রশ্নটা আবার সামনে চলে আসবে, তাহলে এই সরকারের সাথে আগের সরকারের পার্থক্যটা কি। সো এই যে একটা দ্বিধার ব্যাপার যেটা আছে, এইটা শুরুতে কিছু মিস্টেক, সেই জিনিসটা এই দুইটা মিলে একটা সামগ্রিক পরিস্থিতি তৈরি করেছে, যে পরিস্থিতিতে এই ঘটনা আমরা সাফার করছি। মাহবুব কামাল ভাই, যেটি প্রফেসর শাহান বলছিলেন, ধরেন তিতুমিরের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলন যৌক্তিক অযৌক্তিক সেটা তো আলাপ আলোচনার বিষয়, কিন্তু ধরেন সাধারণ মানুষের একটা অংশ চায় যে কেন পুলিশ হার্ডলাইনে যাচ্ছে না। পুলিশ হার্ডলাইনে গেলে বলবে যে আপনারা তো তাহলে আগের আওয়ামী লীগ সরকারের মতো বা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, অথবা পুলিশ আদৌ এখন সিরিয়াস পরিস্থিতিতে যাবে কিনা, ফলে পুলিশ ঘিরে রাখে, তারা আন্দোলন করে। এই সমস্যাটা আসলে সমাধান কি মাহবুব ভাই? না, পুলিশ কেন হার্ডলাইনে যাবে, কি কারণে আপনি বলেন? চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বললেন যে এখন থেকে আর গুলি করা হবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অর্ডার দেয় গুলি করা হবে না। গুলি তো আপনাকে কেউ করতে বলে না, কেউ বলছে আপনাকে গুলি করতে, এটা ভেতরে রাখেন। আপনি নেশন ওয়াইড একটা মেসেজ দিয়ে দিলেন সন্ত্রাসীদের বা ক্রিমিনালদের যে তোমরা ইচ্ছা করলে যা খুশি করতে পারো, গুলি আর করা হবে না। এই মেসেজটা তো আপনার দেওয়া ঠিক হয় না, আপনি ভেতরে রাখেন। ইউ ডোন্ট নিড টু বি অটোক্র্যাট লাইক হাসিনা, ইউ আর এ ডেমোক্রেটিক, তা আপনি ভেতরে রাখেন। এটা নেশনকে আপনি জানালেন কী কারণে? ফার্স্ট বক্তৃতায় কিন্তু দেখেন এই যে দাবিটা না, আমি মনে করি না যে তিতুমির কলেজের ছাত্ররা এত, মানে তাদের কালচারাল হাইট এত বেশি যে তারা চাচ্ছে একটা ইউনিভার্সিটিতে যে গবেষণা হয়, যে লেখাপড়া হয়, সেই ধরনের লেখাপড়া করে আমরা সুশিক্ষিত হবে। আই ডোন্ট থিঙ্ক সো। তারা আসলে মনে করছে কলেজটা হচ্ছে শিডিউল কাস্ট, আমরা ইউনিভার্সিটির নাম নিয়ে আমরা ব্রাহ্মণ হয়ে যাব, এই হচ্ছে তার অ্যাটিটিউড। দেখেন, মূর্খতার একটা সীমা থাকা উচিত। আপনি তো লন্ডনে ছিলেন, দেখেন ইম্পেরিয়াল কলেজ, এইটা কি, ইট ইজ নট নো লেস দেন হার্ভার্ড, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, যেটা আমার ছেলের ওয়াইফ সেখানে পিএইচডি করতেছে। তারপরে ধরেন যে এই আপনার কেমব্রিজের যে অ্যাফিলিয়েটেড কলেজ, ট্রিনিটি কলেজ বলে, এগুলো তো কলেজ, নাম তো কলেজ, এগুলো তারা ইম্পেরিয়াল নট ইউনিভার্সিটি, তাই না? বাট ইভেন কলেজ বাদ দেন, যখন আমরা বলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এটা কি বুঝি আমরা? এটা কি আমাদের প্রাইমারি স্কুল? ইজ ইট আওয়ার প্রাইমারি স্কুল, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এলএসি? হ্যাঁ, আচ্ছা। তাইলে এই যে আমরা বলতেছি যে কলেজ না, এটাকে ইউনিভার্সিটি করতে হবে, তো তার মানে এরা আসলে মানে কলেজকে মনে করতেছে এটা লেস ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, আর ইউনিভার্সিটি মানে বসে আমরা একটা বড় ইনস্টিটিউশনের ছাত্র হবো, এটা আমাদের একটা গর্ব ইত্যাদি। এইটা হলো তাদের ইয়ে। তারা আসলে জানেই না যে কলেজের মানে কি, স্কুলের মানে, যেমন আমরা যখন বলি স্কুল অফ থট, তার মানেটা কি? একটা স্কুল অফ থট মানে হচ্ছে ওই একটা বিশেষ মতাদর্শ যে প্রতিষ্ঠানটা ধারণ করে, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানটাকে আমরা বলি এটা স্কুল অফ থট, ওই থটটাকে তারা ক্যারি করে। তো এগুলো তো তারা জানে না, এবং জানবে কি করে? এরা বলতেছে 1 ফেব্রুয়ারি, এরা বলতেছে জাজেস কি আর স্টিপ ডাউন। এখানে তো মানে কি বলে যে স্টেপ ডাউন তো উচ্চারণ করতেই পারতেছে না, তারপরে এখানে গ্রামাটিক্যালি পুরো সেন্টেন্সটাই ভুল। এরা মানে ইউনিভার্সিটির মর্ম বুঝে তারা ইউনিভার্সিটির দাবি করতেছে। আই ডোন্ট থিঙ্ক, মানে অ্যাবসোলুটলি নট। হ্যাঁ, এরা জাস্ট একটা নাম ব্যবহার করতে যাচ্ছে। তো এই মূর্খতার তো কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, এখন এটার জন্য আমার সাধারণ নাগরিকরা কেন সাফার করবে? ধরলেন সেটা ওই কলেজের শিক্ষার্থী এবং সরকারের দ্বিপাক্ষিক আলোচনার ইস্যু, সেটা অন্যভাবে করা যেত কিনা? না, এটা তো যে এতক্ষণ তো আলোচনা উনি করলেন, সেটা হচ্ছে যে আপনি এই গভর্নমেন্ট কি, ইট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট ইন দি হিস্ট্রি অফ আওয়ার বাংলাদেশ। 53-54 বছরের ইতিহাসে এরকম দুর্বল সরকার আমরা আর কখনোই দেখি নাই। উই নেভার স। ইভেন শাহাবুদ্দিন আমলের যে বা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে 3 মাস করে ছিল, আমরা শাহাবুদ্দিন বলেন বা হাবিবুর রহমান বলেন বা লতিফুর রহমান, সেগুলি স্ট্রঙ্গার ছিল। ইট ইজ এ উইকেস্ট গভর্নমেন্ট ইন আওয়ার হিস্ট্রি। এটার কোনো অ্যাক্টিভিটি আছে বলে আমার কাছে কোনো মনে হয় না। এবং দেখেন কোনো অদ্ভুত কতগুলি ব্যাপার আমরা লক্ষ্য করতেছি। হ্যাঁ, যেমন এসএসসিতে অটো পাস দিয়ে দিল। আরে এটা কোনো হলো? হ্যাঁ, উনি যেটা বললেন যে এই প্রথম দিকের যে দাবিগুলি, অযৌক্তিক দাবিগুলি মেনে নেওয়ার ফলে সবাই এটাকে মনে করতেছে আর এটা একটা লুজ গভর্নমেন্ট, এখানে যা চাই আমরা তাই পাবো। আর এটার পেছনে কোনো কনস্পিরেসি আছে কি না আই এম নট শিওর, থাকতেও পারে, এটা কনস্পিরেসি থাকতে পারে, কিন্তু ওইভাবে আপনি হ্যাচকাটা নিয়ে আমি বলতে রাজি না। এখন কি দাঁড়াইছে? এখন দাঁড়াইলো হলো তিতুমির কলেজের কোনো ছেলে যদি বিদেশে কোনো স্কলারশিপের জন্য যায় বা করতে যায়, তাদের সিভি খুলেই দেখবে না কেউ।
তাদের সিভিটাই খুলে দেখবে না কেউ, হ্যাঁ, যে মানে বাইরে পড়তে গেলে মানে এরকম তাদের মানে স্ট্যান্ডার্ডটা নেমে গেছে আর কি। তো এখন কি করা, মানে এটা তো মানে বুঝতেছি না কিছু, যে এই যে কতগুলি জিনিস মানে সরকার ম্যানেজ তো করতেই পারছে না, উল্টো কিছু প্রবলেম তৈরি করতেছে। যেমন ধরেন এই যে আহত ছাত্রদের যে আন্দোলনটা, না, এই যে জুলাই আগস্টে আহত, এটা কি কারণে এই আন্দোলনটা তার করতে হইলো? চিফ অ্যাডভাইজার বলতেছেন টাকা আছে, দেওয়ার সদিচ্ছা আছে। তার যদি তাই থাকে, টাকাও আছে, সদিচ্ছা আছে, দিচ্ছেন না কেন? লাল ফিতার দৌরাত্ম, তা লাল ফিতার দৌরাত্ম থেকে 6 মাস ধরে চলে। একটা ইলেকটেড গভর্নমেন্ট হলে মানে এখানে হয় কি, আপনি তো ব্যুরোক্রেসিকে কে ডোমিনেট করতে পারে? পলিটিক্যাল লিডারশিপ যদি ব্যুরোক্রেসির চাইতে বেশি হয়, যোগ্য হয়, তখন তারা ডিকটেট করতে পারে। এখন পলিটিক্যাল আমাদের এখানকার তো মানে যারা যারা অ্যাডভাইজারি কাউন্সিল আছে, তাহলে আমার মনে হয় না তারা ব্যুরোক্রেসিকে ডিকটেট করার মতো তাদের যোগ্যতা আছে, আমার মনে হয় না। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হইতো, হ্যাঁ, ধরেন যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা এটা করতে পারতো। এই লাল ফিতা মানে 2 দিনে ছিঁড়ে ফেলতো তারা, হ্যাঁ। তাহলে এখন এই সবই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আহতরা চিফ অ্যাডভাইজার ব্যারিকেড ভেঙে তারা, এবং মধ্যরাতে সেটা নিয়ে আলাদা করে কথা বলবো। আমি একটু খোকন ভাই, একটা স্বরাষ্ট্র উপদেষ্টা একটা গুরুতর অভিযোগ করেছেন। সেই অভিযোগটা হচ্ছে যে আপনার এই পুরো তিতুমিরের যে ঘটনা, সেটা কারা করছে তাদের নাম আপনারা প্রকাশ করেন, সাংবাদিকদেরকে বলছে, আপনারা জানেন কিন্তু প্রকাশ করেন না। উনি নিজেও প্রকাশ করেন, এটাতে উনি আসলে কাদেরকে মিন করছেন? যেহেতু সরকারের একাধিক উপদেষ্টা বলার চেষ্টা করছেন বা বলছেন যে বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসলে আনঅফিসিয়ালি বিএনপি রয়েছে, কিংবা আমি যদি একদম সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করি, ছাত্রদল নেতৃবৃন্দ যদি চান তিতুমির কলেজের যে আন্দোলনটার একটা সফল পরিণতি অথবা আন্দোলনটা স্থগিত, সেটা সম্ভব না? সেটা সামগ্রিক পরিস্থিতির উপরে নির্ভর করে। সেখানে ওদের যে ডিমান্ড, আমাদের বেসরকারি সরকারি কলেজের মধ্যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয়, একটা অন্যতম বৃহত্তর কলেজ, প্রায় 30,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী হবে। তো এই ছাত্রছাত্রীদের যে ডিমান্ড, যে দাবি তাদের বিশ্ববিদ্যালয়ের, সেটা আমাদের ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে। এখন ছাত্রলীগ নিষিদ্ধ, এখন ছাত্রদল আছে এবং আমাদের বাম ছাত্র সংগঠন রয়েছে, আর অন্য সব ছাত্র সংগঠন রয়েছে। তো তারা সেখানে এই দাবি নিয়ে আন্দোলন করছে। সেখানে আন্দোলন করতে গিয়ে যৌক্তিক আন্দোলনের বিষয়ে, যে কোনো দাবির বিষয়ে, মানে যৌক্তিক দাবি, ছাত্রদের অধিকারের দাবি, গণমানুষের দাবি নিয়ে আন্দোলন করার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সবারই রয়েছে। কিন্তু সেখানে পরিস্থিতি সব মানে জনদুর্ভোগ সৃষ্টি করে, রাস্তাঘাট বন্ধ করে, ট্রেন বন্ধ করে আন্দোলনের মানে বাস্তবায়ন করার জন্য যে প্রসেস, প্রক্রিয়া, মানে সেইটাকে আমার মনে হয় যে এই বিষয়টা তারা যে পর্যায়ে নিয়ে গিয়ে এখন সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তারা যে এই বিষয়ে যে তারা শিথিলতা, তারা যে কোনো রকম ভূমিকা নিচ্ছে না। তারা চায়, আইন প্রয়োগকারী সংস্থা এখনও আমি মনে করি যে পতিত স্বৈরাচারের দোসর প্রেতা তারা এখনও বহালতবিয়তে রয়েছে, আমলা থেকে শুরু করে পুলিশে অনেকগুলো রয়েছে। তারা সেখানে সেই বিষয়গুলো ওভারলুক করে যাচ্ছে। তারা সেখানে তাদের যে দায়িত্ব, ন্যূনতম দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে তারা মানে কিছুটা তাদের কিছু মানে রয়েছে। এই জন্য একটা কনস্পিরেসির একটি অংশ হতে পারে এটা। এবং এটাকে কারা করেছে, এটাকে সরকার আইডেন্টিফাই, তার গোয়েন্দা সংস্থা আছে, তারা আইডেন্টিফাই করবে যে কারা যদি করে থাকে, ওদেরকে, তাদের যদি আইন নিজের হাতে তুলে নিয়ে থাকে, সে যেই হোক, যেই দলই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাক, তার সংগঠন যত বড়ই হোক কেন, কিন্তু আইন তার নিজের হাতে তুলে নিতে পারে না। সেখানে এখন তো ফেসিস্ট না, এখন তো এই সরকারের কাছে যে কথাটি আমাদের কামাল ভাই বললেন, সেখানে মনে হচ্ছে না যে এই সব বিষয় মানে এত ইজি হয়ে গেল। একটা সরকার তার দেশ পরিচালনার ক্ষেত্রে মানে জনগণের নির্বাচিত সরকার যেরকম মানে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে দাবি দাওয়াগুলো নিয়ে যেভাবে যে মানে কঠোরভাবে করা বা তাদের দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিতে পারে, সেই নেওয়ার জন্য যে তার যে থাকে, তার যে নৈতিক বল থাকে, সেই নৈতিক বলটা কিন্তু এই সরকার মনে হচ্ছে নাই। তারা মনে হচ্ছে কোথায় জানি তাদের মধ্যে একটা লেক রয়েছে। আপনাদেরও সরকার, এই সরকারকে আমাদের সবারই সরকার, আমরা তো সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের দল থেকে একাধিকবার বলেছে, এটাই আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারে, এই ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তার সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা তাদের সমালোচনা করছি, আমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলি রয়েছে, তারা রাজনৈতিক দলগুলির স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা, যে কোনো বিষয়, যে কোনো সংকটে আলোচনা করা দরকার। আলোচনা না করে তারা একতরফা যদি সিদ্ধান্তগুলি নেয়, তাহলে সেই সিদ্ধান্তগুলো তার রং হচ্ছে। এই জিনিসগুলো দিন দিন
দিন এই যে সংকট তৈরি হচ্ছে, আমার কথা হলো যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে সংস্কার যত দীর্ঘ হবে, মানে আপনার যে দীর্ঘ হওয়ার কারণে না দেশের মানে সংস্কার যত আপনার দীর্ঘ হবে দেশের সংকট তত বাড়বে। তো এই জন্য এই সংস্কার আমরা বলছি ন্যূনতম সংস্কারটা করে একটি নির্বাচিত, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে যদি হয় তাহলে নির্বাচিত সরকার মানে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাব দিতে থাকে, একটা সার্বভৌম পার্লামেন্ট থাকে, এবং তখন দেশের এই যে এই জটিল অবস্থাগুলি, মানুষের যে দাবি দেওয়াগুলি, আমরা মনে করি না দীর্ঘ 16 বছর যে জঞ্জাল, যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট হয়েছে দেশে, যে একটি মানে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, দেশকে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল, তখন সেখানে এই দেশকে আবার ধরে না পুনর্গঠন করতে ইট উইল টেক টাইম, এটা ওভারনাইট হবে না। আমরা এই জন্যে আমরা চাচ্ছি এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু এই সরকার যদি সেই সহযোগিতা না নিয়ে তারা যদি এখন তারা তাদের মতো করতে থাকে, আমাদের সাথে আলোচনা না করে, তাহলে পতিত স্বৈরাচার আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, তারা সেই সুযোগটা আমরা কেন দিব? সেই সুযোগটা কেন দিব? আমরা একটা বিরতিতে যাই। আসিফ শাহান, আপনার কাছে এই প্রশ্ন রেখে খোকন ভাই স্পষ্ট করে বলছে সংস্কার যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে এবং নির্বাচনেই একমাত্র বিএনপি সমাধান দেখছে। তার মানে কি আসলে একটা নির্বাচন হইলে এই সব সমস্যার সমাধান সম্ভব দ্রুততম সময়ে? সেটি একটি প্রশ্ন। এবং যে প্রশ্নটি মাহবুব ভাই উত্থাপন করেছেন যে এখনো জুলাই আগস্টের আহত যারা, তাদের সংখ্যা আহামরি না, যারা অন্তত গুরুতর আহত, পঙ্গু হাসপাতাল, নিটোর বা এখানে চিকিৎসা, তাদেরকে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে হয় তাদের চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য। এইটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনার কথা এই সরকার বা রাজনৈতিক দলগুলো বলে, তার সঙ্গেও সরাসরি সাংঘর্ষিক কিনা সেই প্রসঙ্গে আলোচনা করবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং স্বাগত যারা যুক্ত হয়েছেন। প্রফেসর আসিফ মাহমুদ শাহান, আপনার কাছে প্রশ্ন ছিল, খোকন ভাই বলছিলেন সংস্কার দীর্ঘ হলে সংকট আসলে বাড়বে, ফলে দ্রুততম নির্বাচনই হচ্ছে এই সংকটের একমাত্র সমাধান। তার মানে সেটাই কি আসলে একমাত্র সমাধান? আপনারাও সেটা মনে করেন, বা সেটাই কি উদ্দেশ্য ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের? ধন্যবাদ। এখানে দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। একটা হচ্ছে যে আমরা বলছি যে আমরা এই সরকারকে সফল দেখতে চাই। এখন সফলতার সংজ্ঞাটা কি? সফলতা বলতে আমরা কি বোঝাচ্ছি? সফলতা একটা নির্বাচন দিল, ক্ষমতার পরিবর্তন হলো, সেটা হলো সরকার সফল। আমরা এই পর্যন্ত কি সফলতাকে মাপছি? আমরা বলছি যে সমস্যার সমাধান হবে। আর সমস্যার সমাধানের এগেইন সংজ্ঞায়নটা কি? যে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন, নতুন আরেকজন আসলেন, তিনি হচ্ছে গিয়ে এরপরে যা করলেন, এইটা কি সমস্যার সমাধান? আনফর্চুনেটলি যদি এই যে আমরা 5ই আগস্ট যেটা দেখেছি সেটা যদি খুব সাধারণ একটা আন্দোলন, যার ফলশ্রুতিতে সরকারের পতন, আমরা দেখলাম যে ওই দলও আছে, তারা হয়তো পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এরকম কোনো একটা সিচুয়েশন, তাহলে সিচুয়েশনটা একরকম। ঘটনা তো সেটা ঘটেনি। ঘটনা তো যেটা ঘটেছে সেটা একটা গণ অভ্যুত্থান, এবং যে গণ অভ্যুত্থানের যেটা আমরা যে বক্তব্যটা দেখেছি 3 তারিখ 4 তারিখের দিক থেকে, এটার এইসব বক্তব্যগুলো যখন এসেছে তখন কিন্তু শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনটা এটার লক্ষ্য ছিল না, সংস্কারের দাবিটা তো এসেছে সেই জায়গাটা থেকে। সবচেয়ে স্পষ্টভাবে যে জিনিসটা বলা হয়েছে এবং যেটা খুব স্বাভাবিক, আমরা দেখেছি 91, 96, 2001, 2008 প্রত্যেকটা সময় আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যতবারই যা প্রতিশ্রুতি দিয়েছে কোনোবারই আমরা সেটা পালন হতে দেখিনি। আপনি যদি 91 সালে যারা জিতেছেন তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেখেন, তারা কি কি প্রমিস করেছেন, 91 থেকে 96 পারফরমেন্স দেখেন, 96 থেকে 2001 দেখেন, 2001 থেকে 2008 দেখেন, একই ঘটনা। আমি আপনাকে একদম পয়েন্ট ধরে বলতে পারি যেটা কী কী প্রমিস করেছেন, কী কী প্রমিস হচ্ছে গিয়ে তারা রাখেননি। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, যে এই যে স্বাধীন বিচার বিভাগ, এই জিনিসটা 97 সালে যে মাজদার হোসেনের রায় হলো, 2001-এ যারা জিতেছেন তাদের একটা বক্তব্য ছিল যে তারা এটা বাস্তবায়ন করবেন, 5 বছর এটা হয়নি। এর আগে যারা ছিলেন 96-তে তাদের ম্যানিফেস্টোতেও ছিল, এটা হয়নি। এই যে আমরা বলছি যে এই সংস্কারগুলো যারা করবেন তাদের বিশ্বাসযোগ্যতা কতখানি, সেই প্রশ্নটা যখন থাকে, অতীত ইতিহাস যখন বলেন যে আমরা আসলে খুব একটা বিশ্বাস করতে পারছি না। এখন যদি তারা বলেন এসে যে আমরা ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করতে পারেন, অথবা আপনি এই সংস্কার করার দিকে এগিয়ে যেতে পারেন। এবং যদি আমরা এই সংস্কারটা না করি তাহলে হচ্ছে গিয়ে প্রথমত যে আমরা আবারও হয়তো ক্ষমতার পরিবর্তন দেখব, জিনিসটা আবারও 10 থেকে 10-15 বছর পরে আগের মতো যেতে পারে। সর্বোচ্চ ভালো একটা অবস্থায় আমরা 91 সালে ফেরত যাব, যেখানে আমরা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দেখব, কিন্তু মাঝখানের সময়টায় রাজনীতির যে গুণগত পরিবর্তন বলি, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি বলি, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলি, নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদান।
একদম মূল উপাদানের একটি, কিন্তু গণতন্ত্র বা ইলেকটোরাল ডেমোক্রেসি একমাত্র ফরম্যাট অফ ডেমোক্রেসি না। আমরা কি আবারও 91 সালে ফেরত যাব, নাকি আমরা এখন বেসিক্যালি আরেকটু সামনের দিকে এগোতে যাচ্ছি? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে সংস্কারের মাত্রাটা কতখানি হবে। এখন যখন এই প্রশ্নটা আসছে তখন তো বক্তব্য একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমরা একটা হচ্ছে কি যদি মিনিমাম সংস্কার চাই তাহলে হচ্ছে ডিসেম্বর আর ইসে, এবং যখন আমরা এটা চাচ্ছি না, এবং এই ক্ষেত্রে এটা তো খুব পরিষ্কার যে বিএনপিও তো সংস্কার চাচ্ছে, বিএনপি তো সংস্কারের বিরোধী না, এবং ইতোমধ্যে আপনি কনস্টিটিউশনাল রিফর্মের যে প্রভিশনগুলো দেখেন এর মধ্যে অনেক কিছু তো বিএনপির সাথে ম্যাচ করে, 31 দফার সাথে অনেক কিছু ম্যাচ করছে। তাহলে যেই সংস্কারগুলো বিএনপি দাবি করছে সেই সংস্কারগুলো যদি হচ্ছে কি একটা সরকার করে দিয়ে যায়, বিএনপির তো আমি আপত্তির কিছু দেখি না, একদম পরিষ্কার। তো তাহলে তো এই ক্ষেত্রে তো আমি কোনো সমস্যা দেখছি না, আমরা কেন একটা পরিপূরক হিসেবে নিয়ে আসবে দাগ করছি। মাহবুব ভাই, আপনি একটু আগে বলছিলেন যে গতকালকে রাতে ধরেন একদম রাষ্ট্রের মানে সরকারের প্রধান নির্বাহীর বাসভবন অভিমুখে যে যাত্রা এবং পরবর্তীতে একজন ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসে সেই পরিস্থিতিটি তিনি আসলে নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে এইভাবে হাসনাত কতদিন, কতগুলো আন্দোলন এইভাবে হাসনাত এসে তার কথা দিয়ে তার নেতৃত্ব দিয়ে নিয়ন্ত্রণ করবে? কেন আইন শৃঙ্খলা বাহিনী সেটা করলো এবং সেটা যাওয়ার প্রয়োজনে বা হলো কেন 6 মাস পরে? হ্যাঁ, কথা তো অনেক, আপনার সময় অনেক কম, মানে কোনটা রেখে কোনটা বলি, মানে লিস্ট অফ প্রায়োরিটি করতে পারতেছি না। দেখেন, ওনার কথার প্রেক্ষিতে আমি একটু বলি যে সেটা হচ্ছে যে সংস্কার বলেন, কনস্টিটিউশন রিফর্ম বলেন, যা বলেন, এগুলোর তো 1 পয়সা মূল্য নাই যদি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকে। একেবারে সিম্পলি পেনিলেস যদি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকে। দেখেন 73 কনস্টিটিউশন, এটা তো ডেমোক্রেটিক কনস্টিটিউশন ছিল মোটামুটি, তাই না? কুড়ির স্টপ 4th অ্যামেন্ডমেন্ট, কুড়ির স্টপ মানে আনকনস্টিটিউশনাল পাওয়ার অফ জিয়াউর রহমান or এরশাদ, কুড়ির স্টপ 15th অ্যামেন্ডমেন্ট, পারে নাই তো। ধরেন আপনি সব সাজাইলেন একেবারে কনস্টিটিউশন, এমন কনস্টিটিউশন যে এটার মতো আর ভালো হয় না। একটা সেনা প্রধান বা একজন মেজর জেনারেল মনে করলো যে হি উইল টেক ওভার, হি ক্যান, সে দেখবে না কনস্টিটিউশনে কি লেখা আছে, আমার কবে শাস্তি হবে এটা দেখবে না সে। হ্যাঁ, কারণ সে মনে করবে যে মানে আই উইল বি মানে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ফর ইটার্নিটি, আমি তো আমাকে তো কেউ নামাইতে পারবে না। তো এটা কনস্টিটিউশন কী লেখা আছে বাদ দেন এগুলি। দেখেন এইসব না, এই যে শ্রম দিচ্ছি না, এই যে মেধার খরচ, এই যে এগুলি কি মানে আছে? দেখেন নেক্সট পার্লামেন্ট বসলো, ঠিক আছে, বসে প্রয়োজনীয় সংখ্যক মানে 2/3 মেজরিটি আর বলা যাবে না কয়টা এখন এটা আসন হয়, প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য প্রচণ্ড বাক বিতণ্ডার মধ্য দিয়ে সর্বশেষে এই সিদ্ধান্তে উপনীত হইল যে গত আমলে যে সমস্ত সংস্কার করা হয়েছে এগুলি সব নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। তো আপনি এই শ্রম দিলেন কেন? কি কারণে এত শ্রম দিলেন? না, কিন্তু সে রাজনৈতিক অঙ্গীকার যদি খোকন ভাইরা করেন, আচ্ছা, রাজনৈতিক অঙ্গীকার, দেখেন এগুলো বিশ্বাস করা খুব কঠিন। এগুলো আমরা তো 53 বছর যাবৎ দেখতেছি এই দেশটাকে। হ্যাঁ, আমি মোটেই আশাবাদী না। আমরা দেখে আসতেছি মানে প্রমিস কিভাবে ব্রিচ হয়, এগুলি আমরা দেখতেছি মানে 53 বছর যাবৎ। উনি তো বলছেনই যে কত অঙ্গীকার আমরা, এই যে ধরেন যে এই যে বিশেষ ক্ষমতা আইন, আমরা এটা শুনতেই আছি, এটা বাতিল হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে, শুনতেইছি। তারপরে বিডিআর স্বায়ত্তশাসন শুনতেই আছি, সবই বিচার বিভাগের এগুলো শুনতেইছি, আমার কান ঝাড়াপালা হয়ে গেছে। এগুলো আমাদের নতুন করে শোনানোর কিছু নাই। ফলে এইসব না করে আমরা যে সত্যি যে জিনিসগুলো আমরা সাফার করতেছি, আমরা এখন অবস্থা হয়ে গেছে ভাই, ওই যে বলে ভিক্ষা চাই না মা, কুকুর তো আর বলা যাবে না, সারমেও খেদান। হ্যাঁ, কুকুরটা তো খুব বাজে, আচ্ছা বলেই ফেলছে। যাই হোক, এখন আমাদের কি চলতেছে, এই যে ফজলুর রহমান বাবুল একজন অভিনেতা, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন 53 বছরে এত অরাজকতা দেখি নাই। ভাবেন একবার, সে তো কোনো দল করে না এবং সে অ্যান্টিফ্যাসিস্ট, এত অরাজকতা দেখি নাই। উনি বলতেছেন কমপ্লিট ললেসনেস চলতেছে, কমপ্লিট ললেসনেস। এখানে সেখানে লাশ পড়ে থাকতেছে, এখানে সেখানে মব জাস্টিস হচ্ছে, এখানে সেখানে ফুটবল খেলা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে সেখানে আপনার কি বলে যে প্রগতিশীল জিনিসগুলোকে মানে আলট্রা ইসলামিস্টরা বাধা দিচ্ছে। একটা কমপ্লিট ললেসনেস চলতেছে। 1 2 নম্বর হচ্ছে দেখেন অর্থনীতি, কি বলবো, এগুলো আপনার সময় অনেক কম, আপনি 2 ঘন্টা নিয়ে টকশো করবেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদ যে রিসেন্টলি যে কথাগুলি বলছেন, আপনি দেখেন অর্থনীতির অবস্থা কি। হ্যাঁ, খুব বাজে একটা অবস্থায় চলে গেছে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের তো অর্থনীতি দাঁড়াইছে 3টে স্তম্ভের উপরে, তাই না? কৃষি, গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স। আচ্ছা, কৃষিটা পরে আসতেছি, গার্মেন্টসের অবস্থা আপনি নিজে জানেন কি অবস্থা। রেমিটেন্স, এখন এই যে ভাড়া বাড়িয়ে দেওয়া হলো
80,000 টাকার ভাড়া নাকি 1,80,000, ওরা বলতেছে আমরা রেমিটেন্স পাঠাবো না, এত টাকার ভাড়া দিয়ে আমরা একটা পাঠাতে পারবো। তাইলে আপনার গার্মেন্টস গেল, আপনার রেমিটেন্স গেল, বাকি থাকে কৃষক। সেই কৃষক কি ভালো আছে? সেই কৃষক কি ভালো আছে? কিন্তু 6 মাসে কি সব ভালো করা সম্ভব? সম্ভব না, আমি বলতেছি সম্ভব না। আমার কথাটা হচ্ছে যে আমরা তো এই যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বলছিলেন যে আমি 3 বছর কিছু দিবার পারব না, সবাই 2 হাত তুলছে না? তুলছিল তো, কিন্তু ওই 2 হাত নেমে গেল কেন? কারণ দেখা গেল যে উনি যা বলতেছেন তা হচ্ছে না, তাই তো? 2 হাত তুলছিল তো সবাই যে আমরা 3 বছর কিছু চাই না, ওই হাত কেন নেমে গেল? তাইলে 6 মাস কেন, 6 বছর থাকতো এই গভর্নমেন্ট যদি আমরা দেখতাম যে না, তাদের ড্রাইভ আছে, ইনিশিয়েটিভ আছে, তাদের উদ্যোগ আছে, তারা অ্যাড্রেস করতেছে, তারা চেষ্টা করতেছে, ফেল করতেছে, তাই না? এটা তো আমরা দেখতে, আমরা তো দেখতেছি তারা মানে সমস্যা অ্যাড্রেস করবে কি, সমস্যা তারা তো স্বীকারই করছে না সমস্যা। এই যে চিফ অ্যাডভাইজারের যে প্রেস সেক্রেটারি, উনি বলতেছেন 6 মাসে আমরা বেশ ভালো দেশ চালাইছি, কোনো কমপ্লেন নাই, এই নাই, কমপ্লেন নাই, এটা হইলো? এর চেয়ে বড় মিথ্যাচার হইতে পারে? কমপ্লেন নাই, সারা দেশ কমপ্লেনে ভরে যাচ্ছে, উনি বলতেছেন কোনো কমপ্লেন নাই। এগুলো তো আমাদের শুনতে হচ্ছে, তাই না? তো ফলে আমরা আমি নিজেই এক টক শোতে বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নিবে, তারা আরও 2 বছর থাকুক, 3 বছর থাকুক, কিন্তু আমরা দেখতে চাই যে জিনিসটা আসলে পজিটিভ, গ্রাফটা কি। এখন গ্রাফ যদি নিম্নগামী হয় তা আমি কেন ওয়েট করব? বঙ্গবন্ধুর ওই কথায় মানুষ ওয়েট করছে যখন দেখলো যে কম্বল চুরি হয়ে যাচ্ছে, বেবি ফুড ক্যালকাটায় পাওয়া যাচ্ছে, 74 দুর্ভিক্ষ, মানুষ কি ওই 2 হাত উপরে রাখছিল? রাখে নাই তো। তো ফলে এই কথাগুলো সবাই তো এই গভর্নমেন্টকে সবাই আমরা সাপোর্ট দিয়েছিলাম 5ই আগস্টে। হ্যাঁ, একটা গ্লোবাল সেলিব্রিটি, এই সেই ইত্যাদি, ইনোভেটিভ, হ্যাঁ উনি চিন্তা করতে সক্ষম, এই সেই ইত্যাদি, একটা কিছু হবে। তারপর তো ধীরে ধীরে আশাভঙ্গ হলো না। যে খোকন ভাই, এই আপনাদের উপরে এক হচ্ছে মূলধারার রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি মূলত এই দেশটা শাসন করেছে 90 পরবর্তী সময়ে, তাদের উপরে মানুষ শতভাগ বিশ্বাস পাচ্ছেন। আওয়ামী লীগ তো নয়, এখন বিএনপির কথাই বলছি। দ্বিতীয়ত হচ্ছে আবার আপনারা যে অঙ্গীকারগুলো দেন সেগুলোও রাখেন না। ধরেন আপনি 90-এর গণ অভ্যুত্থানের আমাদের বড় ছাত্রনেতা, ফলে ওই সময় 3 দলীয় জোটের যে রূপরেখা সেটি তো বাস্তবায়িত হয়নি। আপনারা প্রথম সরকার গঠন করেছিলেন, বেগম জিয়া প্রথম প্রধানমন্ত্রী হলেন 91 সালে। ফলে এখন সাধারণ মানুষ আসলে কোন দিকে যাবে? আপনাদের সঙ্গে থেকে দ্রুত নির্বাচনের পক্ষে থাকবে, নাকি এই ইউনূস সরকারকে সংস্কারের জন্য খানিকটা সময় দিবে? ফলে মানুষের এই দ্বিধাগ্রস্ত ভাবটা দূর করবেন কিভাবে আপনারা? হ্যাঁ, এটা তো এই বিষয়টি তো আমাদের অতীতে আমরা 90-এর যে সফল যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সিরাজ এরশাদের পতনের পরে মানুষের যে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল, সেখানে 3 জোটের রূপরেখা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ একটি নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সরকারের, সেখানে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই ইলেকশনটা কিন্তু আমরা দেখেছিলেন যে ওই দেশীয় আন্তর্জাতিকভাবে সে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং গ্রহণযোগ্য সব মহলে। তারপরে 3 জোটের রূপরেখাটা পুরোপুরি বাস্তবায়ন হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের তাদের প্রত্যক্ষ বিরোধিতার কারণে সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা হুমকি, তারা সেখানে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। সব কথার কারণে সেখানে 3 জোটের রূপরেখাটা সেখানে আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সে বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, যার কারণে সেই 3 জোটের রূপরেখাটা বাস্তবায়ন সম্ভব হয়নি। তো আমি মনে করি যে সেইটার পরবর্তীতে কি ইতিহাস আমরা সবই জানি, যে গত যে নির্বাচনগুলো হয়েছে, বিএনপির কথায় এখন ভরসা করবে কেন, বিশ্বাস রাখবে কেন? বিশ্বাস করবে যে বিএনপি মানুষের কাছে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার, বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। বিএনপি কোনো সময় দেশের কোনো পিছনের দরজা দিয়ে কোনো কনস্পিরেসি ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে না, প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে ক্ষমতায় আসছে। যার কারণে বিএনপির সময় মানুষের যে ভোটের অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার সবগুলি মোটামুটি তুলনামূলকভাবে, যে বলবো না যে একবারে আপনার দেশের স্বর্গীয় সুখ দিয়েছে, ওরকম না, কিন্তু মন্দের ভালো অন্য সরকারের থেকে বিএনপি সরকারের আমলে আমি গর্ব করে বলতে পারি যে বিএনপি সরকারের আমলে দেশের মানুষ অনেক শান্তিতে ছিল, দেশের আইনের শাসন ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল। এবং সেখানে আজকে এই ষড়যন্ত্র চক্রান্ত, আজকে যদি ভোটের রাজনীতি যেটা জনগণ যদি তার ভোটাধিকার জবাবদিহিতা থাকতো, দায়বদ্ধতা জবাবদিহিতা,
যেটা সবচেয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল একটি স্যাটেল ইস্যু, একটি মীমাংসিত বিষয়, সেটাকে মানে তারা যখন 15 অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে যখন তারা দলীয় সরকারের অধীনে নিয়ে আসা হলো, সেটা নিয়ে সে আন্দোলন আমরা করেছিলাম, দেখেছেন। সেই পর থেকে কিন্তু যে 4টা নির্বাচন হয়েছে 2000 মোটা দাগে যদি বলি 2014, 18 এবং 24 প্রতিটি নির্বাচনই হয়েছে মানে জনগণ তারা ভোট দিতে পারে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, একতরফা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আমি আর ডামি হয়েছে, এগুলো আমরা সবই জানি। এগুলো 154 জিতেছে। সেই নির্বাচনগুলি যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতো, মানে তারা যদি সেখানে নির্দলীয় সরকারের অধীনে হতো, তাহলে আজকে দেশের যে আজকের এত সংকট, এই যে ফেস্টি 16 বছরে যে দেশকে তারা এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যে আজকে দেশে তো কোনো মানে আজকে যেটা বলছেন আমাদের কামাল ভাই যা বলছেন, দেশের আজকে কোন নিম্নগামী, আমার গ্রাফ নিম্নগামী। এই সরকার 1 বছর 3 বছর থাকুক, এই সংস্কারগুলি তারা যেটা করবেন, সংস্কারের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক না। আমাদের সংস্কার তারা করবেন, ইলেকশন হবে, সংস্কার হবে, চলমান প্রক্রিয়া। কিন্তু অনির্বাচিত সরকারের কাছে তারা দেশের কাছে, তারা নির্বাচিত জনগণের কাছে তাদের দায়বদ্ধ জবাবদিহিতা নাই। হ্যাঁ, তারা তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, তারা ইন্টেলেকচুয়াল, তারা তাদেরকে সব মহলে গ্রহণযোগ্য, তাদেরকে আমরা সম্মান করি, আমরা জনগণ সম্মান করে সব দিকে করে। কিন্তু দেশ পরিচালনা করতে যে অভিজ্ঞতা, রাজনৈতিক দলের যে দীর্ঘদিন আমাদের যারা নির্বাচিত প্রতিনিধির কাছে জনগণের যে প্রত্যাশা আসা, সেটা কিন্তু ওদের কাছে নাই। ওরা কিন্তু সেইভাবে কিন্তু দেশ পরিচালনা করতে দেখেন। আর ল অ্যান্ড অর্ডারটা বিচার বহির্ভূত হত্যা আবার শুরু হয়েছে। কুমিল্লাতে আমরা দেখেছেন তহিদ ইসলাম নামে একজনকে তাকে যৌথ বাহিনী পিটিয়ে তাকে হত্যা করেছে। দেখলাম পুলিশের গাড়িতে হামলা হচ্ছে, পাবনাতে দেখলাম, সেখানে পুলিশের গাড়ি মানে আসামি ছিনিয়ে নিচ্ছে। এবং আপনারা দেখলাম যে ফরিদপুরের গোপালগঞ্জে সে, এবং আমরা আজকে এটাও দেখেছি সারা বাংলাদেশে কর্নেল ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, তিনি জেলখানায় বসে স্ট্র্যাটেজি বা কিভাবে দিলেন সেটি নিয়ে আমরা কথা বলবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছি জনভোগান্তি কমবে কিভাবে, কবে। মাহবুব ভাই, আপনাকে দিয়ে এই পর্বটা শুরু করতে চাই। কারাগারে বসে আওয়ামী লীগ নেতা ফারুক খানের একটি স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং প্রধান উপদেষ্টাও স্পষ্ট করে বলছেন যে শেখ হাসিনা যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি নিরাপত্তা বাহিনী প্রধানদেরকে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ফলে এগুলো কি সেই ষড়যন্ত্রের কোনো অংশ? দেখেন, ষড়যন্ত্র কিছু না কিছু তো হচ্ছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু না কিছু তো গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেই, কথা সেটা না। কথা হচ্ছে, দেখেন মানে কি করতেছি আমরা, এটা বিএনপিও এই ট্র্যাপে পা দিছে। সেটা হচ্ছে গত সরকার কত বড় চোর এইটা প্রমাণ করার চেষ্টা চলতেছে। কত বড় চোর, চোর তো চোরই। আমি ব্যাংক চুরি করতে গেছি, লুট করতে গেছি, গিয়ে দেখলাম যে ভোল্টে আছে 2 কোটি টাকা, তা আমি 2 কোটি টাকা চুরি করে নিয়ে গেলাম। যদি ওখানে 100 কোটি টাকা থাকতো, ওইটাই তো আমি নিয়ে যেতাম। তো চোর কত বড় চোর এটা প্রমাণ করার তো দরকার নাই। হ্যাঁ, চোর চোরই। এই যে মানে এই বড় চোর দেখানোর জন্য, বড় হত্যাকারী দেখানোর, এগুলি চেষ্টা করা হচ্ছে। এগুলি কি জানেন, এগুলি হচ্ছে আমার ব্যর্থতাকে ঢাকার জন্য চেষ্টা। এই ট্র্যাপে বিএনপিও পা দিছে। দেখেন, বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু, গভর্নমেন্টের যে ব্যর্থতাগুলি, এগুলি কিন্তু বিএনপি খুব একটা বলে না। বিএনপি ওই যে স্বৈরাচার, হ্যাঁ ওই স্বৈরাচার, ওই কত বড় চোর, কত বড় এগুলি, আরে দিজ আর পার্ট অফ হিস্ট্রি। এগুলি ইতিহাসের অংশ হয়ে গেছে। এগুলি প্রসঙ্গ যখন আসবে তখন এইটা বলবো আমরা, যে এটা 15 বছর কত দুঃশাসন ছিল, ছিল, প্রসঙ্গ আসবে তখন বলবো। এটা সবসময় বলে যেতে হবে, তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আসলে সবাই সমস্যার মধ্যে আছে। এখন এই সমস্যাগুলো স্কেপগোট হিসেবে আওয়ামী লীগকে, মানে গত রেজিমকে ব্যবহার করা হচ্ছে, এটা স্পষ্ট। এখন দেখেন, প্রবলেম, রিয়াল প্রবলেম যেগুলি, সেগুলি গভর্নমেন্টও অ্যাড্রেস করতেছে না, সেগুলো বিএনপিও সেইভাবে বলতেছে না। হ্যাঁ, মানে কেমন জানি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে আন্ডারলাইং একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপির সাথে। এবং তারেক রহমান খুব ডেমোক্রেটিক সেজে আছেন। হ্যাঁ, খুবই ডেমোক্রেটিক উনি। হ্যাঁ, এদিক দিয়ে যে দেশটা যে মানে ইট ইজ অন দ্য কি বলে ভার্জ অফ ডিস্ট্রাকশন। হ্যাঁ, এইটা কেউ বুঝতেছি না আমরা। অর্থনীতি যে অবস্থায় আছে, এটাকে যদি রিগেইন করা না যায়, তাহলে তো খুব বাজে অবস্থা হয়ে যাবে। আপনি কোনো আশার জায়গা দেখেন? না, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আসিফ খান, একদমই আশার জায়গা দেখেন না। মাহবুব কামাল, আপনি কতখানি আশার জায়গা দেখেন এবং ফারুক খানের স্ট্যাটাস দেওয়ার ঘটনাটাকে কিভাবে দেখেন, যদিও সেটি আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধেই গিয়েছে? না, ধন্যবাদ। আমি এত নিরাশাবাদী না। হতে পারেন উনি, উনার ব্যক্তিগত মতামত, উনি এটা হতে পারেন। এখন দেখুন,
কয়েকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার, যে এই যে আমরা বললাম যে ইভলিউশনারি প্রসেস বা এইভাবে সাথে যাবেন, দুটো উপায়ে আপনার পরিবর্তন হতে পারে। এক, দেশের মানুষ হঠাৎ করে সবাই ভালো হয়ে গেল, সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, বা ধীরে ধীরে ভালো হলো সেইটা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ইনস্টিটিউশনাল, আমার মনে হয় ইনস্টিটিউশনের গুরুত্বটা কী এটা আমাদের অনেকের বুঝতে ভুল হয়। একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান গড়া, সেই প্রতিষ্ঠান যে ভূমিকাটা পালন করে সেটা বোঝা, এইটা যে কতখানি গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইউরোপ আমেরিকার কথা বলি, ঠিক আছে, এই যে ইউএসএ আজকে ট্রাম্পের এত বড় অ্যাটাকের পরও 2016 পরবর্তী সময় এবং এখনও এই যে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে, কারণ ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটা তারা ওইভাবে তৈরি করেছিল যে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা সেইটা। আজকে যখন ট্রাম্প হচ্ছে সংবিধানের কোনো একটাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করে, তখন কিন্তু হচ্ছে গিয়ে সেটা চ্যালেঞ্জড হয় এবং কোর্টে সেটা আপহেল্ড হয়, সেটাকে আবার অ্যাপিলেট ডিভিশনে যাবে। সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা সিস্টেম আছে। যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশে, আমরা যে বলছি যে 72-এর সংবিধান বা এই সংবিধানে এই ছিল না ওই ছিল না, এই চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। আমরা তো পুরো জিনিসটাতে এক্সিকিউটিভ কীভাবে ডমিনেন্স করবে সেই সিস্টেমটাকে আমরা ডিজাইন করেছি। আমরা 72-এ সেটা করেছি, আমরা 91-তে করেছি, আমরা এবং সেই ডমিনেন্সটাই আমরা হচ্ছে গিয়ে চালিয়ে গেছি। এই সেপারেশন অফ পাওয়ারটা তো আমরা কখনো এনশিওর করিনি। আপনি ওইটা করবেন না, আশা করবেন হঠাৎ করে মানুষজন ভালো যাবে, সেটা হয় না। মানুষজন ভালো হয় না। আপনাকে ধরে নিতে হবে, আপনি দুটো উপায়, এক হচ্ছে ধরে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো রেশনাল অ্যাক্টর, সে এইভাবেই বিহেভ করবে। তাহলে আপনি কিভাবে তার হাত পা বাঁধতে পারেন, সে হাত পা বাঁধার যে কাঠামোটা আমাদের ছিল না, সেটা তৈরি করাটা দরকার। সেটা তৈরি করার একটা চেষ্টা চলছে। এখন সেই চেষ্টাটা যদি সফল না হয় তাহলে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যেটা করছি সেটা কোনো অর্থই বহন করছে না। এইটা আমি জাস্ট এই কথাটা বলে শেষ করি। তার মানে এই না যে প্রবলেম নেই। অফকোর্স আমাদের হচ্ছে গিয়ে সরকারের সমালোচনাগুলো করতে হবে, অফকোর্স হচ্ছে গিয়ে আমাদের, কারণ এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারের গ্রহণযোগ্যতা বা লেজিটিমেসি। সরকার যত বেশি দুর্বলতার সাথে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে না, তত বেশি তার সংস্কার করার ক্ষমতাটা হচ্ছে গিয়ে কমে যাবে। এইটাও হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। এখন তাহলে সমাধানের রাস্তা কি? আপনারা ধরেন আপনাদের এই ভোট চাওয়া নিয়েও কিন্তু বিএনপি মনে হয় খানিকখানি দ্বিধান্বিত। শুরুতে বললেন যৌক্তিক সময়, তারপরে মাঝখানে একবার বললেন অগাস্ট। আসলে আপনারা কি চান এখন? না, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করার অর্থ এই নয় যে সরকারের বিরোধিতা করছি। আমরা সরকারের বিরোধিতা, সরকারকে আমরা আরও সহযোগিতা করছি যে এই বিষয়গুলি নিয়ে তারা পদক্ষেপ নিলে তারা দ্রুত এই সংকট উত্তরণ সম্ভব। এই সংকট উত্তরণের জন্যই তো আমরা আমাদের দলের থেকে আমরা দেখেছেন যে একাধিকবার আমরা আমাদের বক্তব্য থেকে এই বিষয়গুলি আমরা বলে আসছি। তো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে করার কথা ছিল, যে তারা মানে আমাদের সবগুলোর সাথে বসে যে বিষয়গুলো আলোচনা না করার কারণে রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, এই ভূখণ্ডের মালিক দেশের সংবিধানে তাদের দেওয়া আছে, কিন্তু রাষ্ট্রের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন। তো নির্বাচনটা ব্যাপারে আমরা কথা বললে আমরা বলে যে আমরা নির্বাচন চাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি। আরে ভাই, আমি তো একজন কর্মী হিসেবে আমি চাবো যে একটু যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তার সরকার জনগণের চলে যাক। বিএনপি কি ক্ষমতা বসাতে হবে রাষ্ট্র, তা নয়। আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের আমরা রূপরেখা দিয়েছি। আমরা সেই রাষ্ট্র 2016-তে আমরা বলেছি, 2020 ভিশন দিয়েছি, তারপর 2000 আর আমরা 22-এ দিয়েছি 27 দফা এবং 2031 দফা দিয়েছি। 31 দফার মধ্যে আমাদের যেগুলো আছে, এটা উনিও বললেন যে আমাদের এই বর্তমান সরকারের অনেক সংগতিপূর্ণ। তাই আমি মনে করি যে অতি দ্রুত আমাদের একটি রোডম্যাপ দিয়ে দিলে মানুষ অনেক এটা আমার কথা না, পাবলিকের কথা বলতেছি। সব পাবলিক না, আমি 2-4 জনের সাথে শুনছি যে সরকারি সব জিনিসগুলো দখল করতেছে জামাত, বেসরকারি সব জিনিসগুলো দখল করতেছে বিএনপি। আমি খোকন ভাইকে বলবো, দখল কথাটাই ঠিক না, দখল মানে না, এই দেখেন এই পাবলিকের কথাগুলি আপনারা দলটা ঠিক করেন, এই দখলবাজি বন্ধ করেন। যদি নির্বাচনে জিততে চান, হ্যাঁ, জামাত তো কিছু করতে পারবে না, তো সরকার জামাতকেই প্যাম্পার করতেছে, জামাতের কথা বলবো না। আপনারা এই যে না, প্রতিদিন আমি অন্তত 5-7টা জিনিস হ্যান্ডেল করি, আমি 5-7টা জিনিস আমাদের হাতে আর একদমই সময় না। অনেক ধন্যবাদ আসিফ মোহাম্মদ শাহান, ধন্যবাদ খোকন। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।